আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 13 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি চট্টগ্রামের হিজড়া খালে নিখোঁজ শিশুটির। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঐকমত্য কমিশনের সঙ্গে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টির বৈঠক। নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। আলোচনায় প্রাধান্য পাবে সংস্কার। লন্ডনে দুই শীর্ষ নেতার বৈঠক হলেও নির্বাচন এবং সংস্কার ইস্যুতে দূরত্ব কমছে না বিএনপি জামায়াতের। আওয়ামী লীগ ইস্যুতে ঐক্যবদ্ধ পুরনো দুই মিত্র। জুলাই আন্দোলনের পর বন্ধ হয়ে গেছে ভারতে পাবদা মাছ রফতানি। লোকসানের মুখে সিরাজগঞ্জের মৎস্যজীবীরা। এবং হবিগঞ্জের করাঙ্গি নদীতে সেতুর অভাবে চরম দুর্ভোগে 30 গ্রামের লাখো মানুষ। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য সহ স্বাভাবিক জীবনযাত্রা। ক্ষুব্ধ এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। চট্টগ্রামের চকবাজার এলাকার হিজড়া খালে পড়ে নিখোঁজ শিশু সেহলিজের এখনো কোনো খোঁজ মেলেনি। শুক্রবার রাত 8:30টার দিকে ব্যাটারি চালিত রিকশাটি খালে পড়ে 6 মাস বয়সী শিশুটি নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। ব্যাটারি রিকশায় করে যাওয়ার সময় হঠাৎ গাড়িটি উল্টে যায়। এ সময় মা ও দাদি সহ শিশুটি পাশের নালায় পড়ে যায়। স্থানীয় লোকজন মা ও দাদিকে উদ্ধার করলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়। বৃষ্টির কারণে তখন নালায় স্রোত ছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চন্দনপুরা ইউনিট ঘটনাস্থলে আসে। আগ্রাবাদ থেকে পাঠানো হয় ডুবুরি টিম। নালায় ককশিট সহ বজ্র অপসারণে যোগ দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। 7:30টার দিকে বৃষ্টি আসছে, আধা ঘন্টার মধ্যে ফুল হয়ে গেছে। তারপর রিক্সা নিয়ে এখান থেকে ভিতরে আসার জন্য রিক্সা যখন উঠছে এই বরাবর আসার পর এই জায়গায় আর একটু সামনে এদিকে আসার পর মুরগুতেই রিক্সা সহ করা গেছে। ভিতরে আছে, এখন এটা পাওয়া যায়নি। বাচ্চা এবং রিক্সা দুটাই। এদিকে ঘটনাস্থলে গেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, শিশুটিকে দ্রুত উদ্ধার করতে এরই মধ্যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আসছে ফায়ার ব্রিগেডের লোক আসছে, এর মধ্যে অনেকক্ষণ ধরে আমি এখানে আছি। খালটা তো আমরা রেগুলার পরিষ্কার করি। তারপরে এই যে মানুষজনের মধ্যে এত গণসচেতনতা, এই যে পাশে বিল্ডিং সারাক্ষণ ময়লাগুলো ফেলতে থাকে। প্রতি বছরই বর্ষা মৌসুমে চট্টগ্রামের বিভিন্ন নালায় পড়ে স্রোতে তলিয়ে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটে। গত বছরে নালায় পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। খোলা নালা ও ড্রেনের কারণে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের হিজড়া খালের সামনে আছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, শিশুটির কি খোঁজ মিলেছে? উদ্ধার অভিযানের বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ চিন্তিয়া। আমি এই মুহূর্তে আছি হচ্ছে কাপাসগুলার যে হিজড়া খাল, যেখানে গতকাল রাতেই কিন্তু একটি শিশু পড়ে নিখোঁজ হয়েছে, যেটি তার মা এবং দাদি সহ কিন্তু তারা ফুপির বাড়িতে যাচ্ছিল। সেই অবস্থাতে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। গত 4 বছরে কিন্তু এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু চট্টগ্রামে 12টির অধিক হয়েছে, এবং যেখানে 12 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন এখনো নিখোঁজ, যাদেরকে আমরা এখন পর্যন্ত কেউ পাওয়া যায়নি। গতকাল রাত থেকে কিন্তু এই হিজড়া খালে এই শিশুটিকে উদ্ধারে কিন্তু ফায়ার সার্ভিস, নৌবাহিনী সহ সিটি কর্পোরেশনের যারা ডুবুরি আছে তারা চেষ্টা করে যাচ্ছে সব প্রতিনিয়ত যাতে এই উদ্ধার কাজ করতে পারে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা এই উদ্ধারে কোনো ধরনের সফলতার মুখ দেখেনি। সকালবেলাও আমরা জেনেছি যে ফায়ার সার্ভিস, নৌবাহিনীর 15 জনের একটি টিম কিন্তু এই উদ্ধার অভিযানে যোগ দিয়েছে, এবং তারা কিন্তু এখনো খোঁজার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু সিটি কর্পোরেশনের যারা আছেন পরিচালনা কর্মী, তারাও
তারাও কিন্তু এই জায়গাটাকে তন্ন তন্ন করে খুঁজছেন, যাতে এই শিশুটির কোনো উদ্ধার করা যায়, শিশুটিকে উদ্ধার করা যায়, যাতে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া যায়। তবে স্থানীয়রা যেটি অভিযোগ করছেন, এখানে প্রচুর যখনই একটু ভারী বৃষ্টিপাত হয় তখনই কিন্তু এখানে পানি জমে যায়, এবং পানি জমার কারণে কিন্তু এখানে একদম রাস্তার উপর নালা পার করে রাস্তার উপরে চলে আসে পানি। সেই পানি আসার কারণে কিন্তু এখানে রাস্তা এবং নালার পানি একাকার হয়ে যায়, এবং সেই সময় কিন্তু কোনটা রাস্তা এবং কোন নালা এটি বোঝার অবস্থা থাকে না। এবং গতকালকে যে দুর্ঘটনা, এটাও কিন্তু এই না বোঝার কারণে কিন্তু অন্যতম কারণ বলে মনে করছে অনেকে। এবং স্থানীয়রা বলছেন যে এইভাবে যদি এই যে গত 2 বছর অধিক সময় ধরে এইখানে যে 2 বছর অধিক যে এখানে কাজ চলমান রয়েছে, যে বাঁধ দিয়ে কাজ চলছে, সেই কাজ যদি দ্রুত সময়ের মধ্যে শেষ করা না যায় তবে কিন্তু এই অবস্থা কোনো উন্নতি হবে না। এবং স্থানীয়রা আরো বলছেন শুধু এই বাঁধ দিয়ে বা নালা বড় করলেই হবে না, আশেপাশে যে বাসা বাড়িগুলো আছে সেখান থেকে যে ময়লা আবর্জনা যে ফেলছেন নালাতে, সেগুলো যাতে না ফেলার ব্যবস্থা করে, এবং সিটি কর্পোরেশন যেন যে জলাবদ্ধতা প্রকল্প নামে যে সময় ক্ষেপণ বা সময় দীর্ঘতর হচ্ছে, এই সময় দীর্ঘস্থায়ী না করে যদি দ্রুত সময়ের মধ্যে এই খালগুলি সংস্কার করে, তাহলে কিন্তু এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। না হয় সামনে যে বর্ষা মৌসুম আসছে, সেই বর্ষা মৌসুমে অতি বৃষ্টিপাত হবে, সেই বৃষ্টিপাতের সময় কিন্তু এই ধরনের দুর্ঘটনা আরো। তামিম, আপনাকে ধন্যবাদ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আজ আলোচনার টেবিলে অন্তত 1 ডজন সংস্কার ইস্যুতে অনড় থাকতে পারে দলটি। পাশাপাশি কমিশনের কাছে কয়েকটি বিষয়ে ব্যাখ্যা জানতে চাইতে পারে এনসিপি। জাতীয় সংসদ সচিবালয়ের এলডি হলে সকাল 10:30টায় বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা। এতে জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্ব দেবেন সহ-সভাপতি প্রফেসর আলী রিয়াজ। অন্যদিকে এনসিপির নেতৃত্বে থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের গঠন, টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ থাকা, প্রার্থী হওয়ার বয়স ন্যূনতম 23 বছর রাখা সহ আরও কিছু ইস্যুতে এনসিপি অনড় অবস্থানে থাকবে বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, এনসিপি নেতারা কি পৌঁছেছেন? আলোচনায় আর কোন কোন বিষয় গুরুত্ব পাবে আমাদেরকে বিস্তারিত জানান। শুরুতেই বলে দেই যে এনসিপির নেতারা এখনো পৌঁছাননি। আমাদের সঙ্গে যতটুকু কথা হয়েছে তাতে করে আমরা জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ 10 থেকে 15 মিনিটের মধ্যেই তারা এখানে পৌঁছাবেন, এবং তাদের আনুষ্ঠানিকভাবে যে বৈঠকের কথা রয়েছে 10:30টায় সেখানে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ গুরুত্বপূর্ণ নেতারা, বিশেষ করে সরওয়ার তুষার সহ আরো কয়েকজন নেতার কথা আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে এই ঐকমত্য কমিশনের এই বৈঠক, এই আলোচনা চলছে। এর আগে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে, এবং এনসিপির এই আলোচনাও অনেকটা পূর্ব নির্ধারিতই ছিল। তারা বেশ কিছু প্রস্তাবনার কথা বলেছেন, আপনি ইতিমধ্যেই বেশ কিছু বিষয় বলেছেন। টোটাল 166টা সুপারিশের মধ্যে 113টা প্রস্তাবের বিষয়ে তারা পুরোপুরি একমত বলে আমরা জানতে পেরেছি, এবং 29টি প্রস্তাবে তাদের আংশিক একমত রয়েছে। এছাড়া 22টি প্রস্তাবের বিষয়ে এখনো তারা একমত হতে পারেনি। তবে যতটুকু জানতে পেরেছি, প্রায় 1 ডজনের মতো সুপারিশের বিষয়ে দলীয় অবস্থান থেকে অনমনীয় থাকতে পারে এই দলটি। এগুলোর ব্যাপারে তারা যেটা বলছেন যে টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, উচ্চকক্ষ, সংসদ উচ্চকক্ষ নিম্নকক্ষ, প্রার্থীর বয়স 23 বছর, প্রার্থীর মনোনয়নে দলগুলোকে 10% তরুণ তরুণী অন্তর্ভুক্ত করতে হবে, যাদের সর্বোচ্চ বয়স সীমা 35 বছর ধরা যেতে পারে। পাশাপাশি এনসিপি সংবিধান, যে বর্তমান সংবিধান রয়েছে তা বাতিল করে নতুন সংবিধান চাইছে। এছাড়া সংবিধানের 70 যে অনুচ্ছেদ, সেই বিষয়টি নিয়েও তারা আলোচনার কথা বলছে। বেশ কিছু বিষয়ে তারা আরো বেশি কথা বলবে। তারা জানতে চাবে ঐকমত্য কমিশনের কাছে কিছু বিষয়ে, যে এটা কেন করা হলো বা এটা কিভাবে হতে পারে। আরো অনেকগুলো বিষয়ে আলোচনা রয়েছে। নিশ্চয়ই আর কিছুক্ষণের মধ্যে। আদ্দিন, আপনাকে ধন্যবাদ।
লন্ডনে দুই শীর্ষ নেতার বৈঠক বিএনপি জামাত সম্পর্ক পুনরুদ্ধারে ইতিবাচক সূচনা হলেও নির্বাচন ও সংস্কার ইস্যুতে এখনই কমছে না দূরত্ব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের দাবি, ভোটের মাঠে গুরুত্ব বাড়াতেই ভিন্ন অবস্থান নিচ্ছে জামায়াত। আর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলছেন, সংকীর্ণ দলীয় স্বার্থই দূরত্ব তৈরির মূল কারণ। তবে কৌশলে ভিন্নতা থাকলেও আওয়ামী লীগ ইস্যুতে ঐক্যবদ্ধ পুরনো এই দুই মিত্র। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। রাজনৈতিক মিত্র হিসেবে বিএনপি জামাতের সম্পর্ক বেশ পুরনো, তবে 5 আগস্টের পর তাতে কিছুটা ফাটল ধরে। বক্তব্য বিবৃতিতে মুখোমুখি অবস্থান নেন দুই দলের নেতারা। সংস্কার প্রস্তাবে মতপার্থক্যের পাশাপাশি নির্বাচনের সময়সূচি নিয়েও ভিন্ন অবস্থানে বিএনপি জামাত। আমরা ডিসেম্বর কাট আউট টাইম, মির্জা সাহেব বলেছেন যে কাট অফ টাইম, আমরা ঠিক ওই রকম কথা বলতে চাচ্ছি। এই অবস্থায় সম্প্রতি লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠক কৌতূহল তৈরি করেছে জনমনে। দুদলের নেতারা বৈঠকটিকে সৌজন্যমূলক বললেও তা দূরত্ব কমানোর সূচনা বলে মনে করেন অনেকে। ওটা একটা সৌজন্য সাক্ষাৎ নাকি আসলে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে, এটা হয়তো ধীরে ধীরে প্রকাশিত হবে সময় মতো। যে কোনো যুগের মানুষের পরস্পর মধ্যে বিহেভ এক্সচেঞ্জের কারণে দূরত্ব কেটে যায়। তবে সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপি জামাতের অবস্থান এখনো আগের মতোই। আগামীতেও এই সম্পর্ক নির্ভর করছে ভোটের মাঠে দল দুটির কৌশলের উপরই, যা স্পষ্ট নেতাদের বক্তব্যে। মোটা দাগে বিরোধিতা করার অর্থ হলো নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করা, এটা আসলে ভালো না। তারা আমাদের সঙ্গে বন্ধুত্বও করেছেন, আবার আমাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে সংগ্রামও করেছেন, লড়াইও করেছেন। দুটো জিনিসই জামাত ইসলামের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে আছে। অতীতের যে জোটের রাজনীতির অভিজ্ঞতা, সেখানে যে শুধু আমি নেব দেব না, এই যে সংকীর্ণ মানসিকতা, অন্যকে তার ন্যায্য অধিকারের জায়গাটাকে বঞ্চিত করে সেই জায়গায় সচেতন কোনো মহল এটাকে সেভাবে রেসপন্স করবে বলে আমার মনে হয়। বিএনপি নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের দাবি, আওয়ামী লীগ ইস্যুতে খুব একটা ভিন্নতা নেই জামাতের সঙ্গে। অন্যদিকে মৌলিক সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গেও ঐকমত্য তৈরি হবে বলে আশা জামাত নেতা হামিদুর রহমান আজাদের। ঐকমত্য কমিশন যে কাজটা শুরু করেছে, সংস্কারের জায়গাগুলোর যদি দুই দল এবং অন্যান্য দল সহ সবার যদি মিনিমাম পয়েন্টে যে ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে এখানে একটা ঐক্যবদ্ধ হওয়ার একটা জায়গা তৈরি হবে। ফ্যাসিবাদকে প্রতিহত করা বা তাদের পুনরুত্থান ঠেকানো, এটা হচ্ছে একটা জাতীয় ঐক্যমতের ব্যাপার। এটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে গেছে আন্দোলনের মধ্য দিয়ে। এইখান থেকে কেউ সরে গেলে বরং তার ক্ষতি হবে। মত পার্থক্য আছে, এটা থাকা খুবই স্বাভাবিক। জাতীয় ঐক্যের প্রশ্নে আবার এই মত পার্থক্য দূর হয়ে যাবে, আমরা এটা আশা করি। সবকিছু ছাপিয়ে আর জোটবদ্ধ নয় পুরনো মিত্র বিএনপি জামাত। আগামী সংসদ নির্বাচনে একে অপরের প্রতিপক্ষ হচ্ছে তা এখন অনেকটাই স্পষ্ট। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জে উৎপাদিত পাবদা মাছ ভারতে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও গণ অভ্যুত্থানের পর মাছ রপ্তানি বন্ধ রয়েছে। ফলে লোকসানের মুখে পড়েছে মৎস্য চাষিরা। দেশে পাবদা মাছের চাহিদা তুলনামূলক কম থাকায় বিপাকে ব্যবসায়ীরা। বৈদেশিক মুদ্রা হারাচ্ছে দেশ। যদিও জেলা মৎস্য কর্মকর্তার দাবি, রেমিটেন্সের স্বার্থে সরকার দ্রুত পুনরায় পাবদা মাছ রপ্তানির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত বৃহত্তর চলন বিলে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়। এর মধ্যে শুধুমাত্র সিরাজগঞ্জের সদর, রায়গঞ্জ ও তারাস উপজেলায় বছরে প্রায় ৭৫,০০০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়ে থাকে। জেলা মৎস্য অফিস বলছে, সিরাজগঞ্জে মোট উৎপাদিত মাছের মধ্যে ৭৫০ মেট্রিক টন উৎপাদন হয় পাবদা মাছ। প্রতিবেশী দেশ ভারতে এর ব্যাপক চাহিদা থাকায় রপ্তানিও হয় প্রচুর। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে মাছ রপ্তানি বন্ধ থাকায় মাথায় হাত এই জেলার মৎস্য চাষীদের। দেশে পাবদা মাছের চাহিদা তুলনামূলক কম থাকায় ব্যবসায়ীরাও পড়েছেন চরম বিপাকে। দাম কম হওয়ার জন্য আমরা অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হলাম। ১৩,০০০ টাকার ঊর্ধ্বে বিক্রি হয়, কিন্তু এখন এই মাছটা আজকে বিক্রি হলো ১১,২০০ টাকা। এই মাছটা যদি ইন্ডিয়া বৈধ ভাবে আমরা এখন আবার প্রচার করতে পারতাম, তাই আমাদের লাভের সংখ্যাটা একটু আসতো। দেশের বাইরে যাইলে মাছের এই মাছটা পাবদা মাছটা চাহিদা ইন্ডিয়াতে বেশি,
রপ্তানি হইলে মনে করেন সবাই চাষিও বাঁচবো, আমরাও বাঁচবো। এই বিপুল সংখ্যক মৎস্যজীবী রক্ষায় অন্তর্বর্তী সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই আশার কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। বর্তমানে পাবদা চাষিরা তারা স্থানীয়ভাবেই এটা বাজারজাত করছেন। আমাদের মৎস্য চাষিরা মাছের উৎপাদন অব্যাহত রেখেছে। এটা নীতি নির্ধারণের বিষয়গুলো উপর থেকে জানানো হবে। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পাবদা মাছের ভূমিকা থাকায় সরকার বিকল্প বাজার খুঁজে বের করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে হবিগঞ্জের 4টি চা বাগানের শ্রমিক সহ 30টি গ্রামের লাখো মানুষ। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও জেলার চুনারু ঘাটের সিরাজনগরে করঙ্গী নদীর উপর নির্মাণ হয়নি ব্রিজ। ফলে কৃষি অধ্যুষিত এলাকার উৎপাদিত বিভিন্ন সবজি পণ্য খেতেই নষ্ট হচ্ছে। 25 কিলোমিটার ঘুরে বাজারে যেতে হয় গ্রামবাসীকে। রাস্তাঘাটগুলোরও বেহাল দশা। এ নিয়ে ক্ষোভের শেষ নেই এলাকাবাসীর। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নে প্রায় 30,000 মানুষের বসবাস, যেখানে আছে 4টি চা বাগান। কাজ করেন শত শত শ্রমিক। এই ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে খরস্রোতা নদী করাঙ্গী। পাহাড়ি এলাকায় অবস্থিত সিরাজনগর ও টিলাগাঁও অঞ্চলকে আলাদা করে রেখেছে এই নদী। করাঙ্গী নদীর উপর ছোট্ট একটি ব্রিজের অভাবে এই দুই অঞ্চলের 30টি গ্রামের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। বাঁশ ও কাঠের তৈরি সাঁকো বানিয়ে চলাচল করলেও সেটিও গেছে ভেঙে। স্থানীয় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিয়েও কথা রাখেননি কেউ। নদীর পূর্ব পারের গ্রামগুলোর লোকজনকে অনেক রাস্তা ঘুরে কামাইছড়া চা বাগান হয়ে যেতে হয় চুনারুঘাটে। বর্ষাকালে এই কষ্ট বাড়ে দ্বিগুণ। যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আমরা আসলে এই গ্রামটাও বলি তো মনে করি। এদিকে যদি আমরা হাইটে আসি, আমাদের গ্রাম থেকে ইউনিয়ন অফিস যেতে চাই 10 মিনিটে আমরা যেতে পারি, কিন্তু এখন আমাদের ইউনিয়ন অফিস আসতে গেলে আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। করাঙ্গী নদীর পশ্চিম দিকের গ্রামগুলোর বাসিন্দাদেরও দীর্ঘ রাস্তা পেরিয়ে যেতে হয় শ্রীমঙ্গলে। এতে বেশি দুর্ভোগ গর্ভবতী মহিলাদের। কৃষি খামারের পণ্য হাটবাজারে নিতে বিড়ম্বনায় পড়েন কৃষকরা। আমরা এখান থেকে চুনারগড় যেতে ওই কামাইছড়া হয়ে শাইস্তাগঞ্জ হয়ে যেতে হয়, পুরো 1 দিন লাগে। আর এদিকে গেলে আমরা প্রায় 1 ঘন্টায় আমরা পৌঁছে যেতে পারি চুনারগড়। আমরা সরকারের কাছে এটাই চাইবো, এই ব্রিজটার কাজ যদি সরকার ত্বরান্বিত করে, এই সিরাজনগর গ্রামটা আশেপাশে 8-10টা গ্রাম আছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। এই দুর্ভোগ কমাতে করাঙ্গী নদীর উপর একটি সেতু নির্মাণের আশ্বাস দিলেন হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী। আমরা উক্ত ব্রিজটি নির্মাণ করার জন্য উপজেলা প্রকৌশলীকে অ্যাপ্রাইজাল ফরম্যাট পূরণ করে প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করেছি। অ্যাপ্রাইজাল ফরম্যাট পেলে ঢাকায় পল্লী সড়কের গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সমীক্ষা প্রকল্প নামে একটি প্রকল্প আছে, সেখানে প্রেরণ করা হবে। সেখান থেকে এখানে যাচাই করা হবে, যাচাই করে উপযুক্ত মনে হলে ব্রিজটি নির্মাণ করা সম্ভব হবে। চা সহ বিভিন্ন সবজি পণ্য উৎপাদন হয় চুনারুঘাটের এই ইউনিয়নে। করাঙ্গী নদীর উপর একটি ব্রিজ হলে পণ্য উৎপাদন বাড়ার পাশাপাশি বদলে যেতে পারে প্রত্যন্ত অঞ্চলটির মানুষের জীবনযাত্রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিগত সরকারের শাসনামলে স্বাস্থ্য খাতে দুর্নীতিকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে। দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতির মধ্য দিয়ে দুর্নীতি বিস্তার লাভ করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। শুক্রবার মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শাহরিয়া শায়লা জাহান। গণতন্ত্র বলতে তারা বোঝে এবং বোঝায় ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি। একটা সিস্টেম যেখানে স্বচ্ছতা থাকবে, একটা সিস্টেম যেখানে জবাবদিহিতা থাকবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া কোনো আধুনিক সমাজ হয় না। আধুনিক সমাজের সবচাইতে বড় শর্ত হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আপনারা যারা সরকারি পদে দায়িত্ব পালন করেন, এগুলোকে বলে পাবলিক অফিস। পাবলিক অফিসের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করাই হলো গণতন্ত্রের প্রধানতম লক্ষ্য। এবার আন্তর্জাতিক সংবাদ।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ায় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশ কখনোই সংঘাত চায় না, বরং শান্তির পক্ষে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়ায় অস্ত্র সরবরাহ করছে চীন। এদিকে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতি না হলে যুদ্ধ বন্ধের মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়ার অভিযোগে গেল সোমবার চীনের 2 সেনাকে গ্রেপ্তার করে তাদের চেহারা প্রকাশ করে দেশটির সেনাবাহিনী। তবে বেইজিং তা অস্বীকার করলেও এবার রাশিয়ার কাছে চীনের অস্ত্র ও গান পাউডার সরবরাহের অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে চীন রাশিয়ার ভূখণ্ডে অস্ত্র তৈরি করছে। শুধু তাই নয়, ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করছে বেইজিং। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের। ইউক্রেন যুদ্ধের ফলে দেশ দুটির মধ্যে নানা ইস্যুতে এই সম্পর্ক আরও জোরালো হয়েছে। তবে রাশিয়ায় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ সরাসরি নাকচ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান স্পষ্ট। আমরা যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা করছি। আমরা কখনোই কোনো পক্ষকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করিনি। জেলেনস্কির অভিযোগ ভিত্তিহীন এবং এটি তার রাজনৈতিক কারসাজি। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তির অগ্রগতি না হলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে চীনকে উস্কে দিয়ে রক্তক্ষয়ী এই সংঘাতকে ভিন্ন খাতে নেওয়ার কৌশল বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে টানা 3 জয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলাটা হাতের নাগালেই এনে রেখেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সমীকরণটা কঠিন করে ফেলে। পাকিস্তানকে হারালেই মিলবে ভারত বিশ্বকাপে খেলার টিকিট। তা না হলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলগুলোর জয় পরাজয়ের দিকে। সকাল 10:30টায় লাহোরে শুরু হবে খেলাটি। পরাগারমানের রিপোর্ট। বাছাই পর্ব থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। 4 ম্যাচের সবকটা জিতে ইতিমধ্যেই ভারত বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে পাকিস্তান। বাকি 5 দলের মধ্য থেকে একটি দল এবার নিশ্চিতের পালা। তবে বিশ্বকাপের দৌড় থেকে আগেই ছিটকে গেছে থাইল্যান্ড ও আয়ারল্যান্ড। একটি স্পটের জন্য প্রতিদ্বন্দ্বিতা এখন বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের মেয়েদের মধ্যে। নিজেদের সবশেষ খেলায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও ভালো সুযোগ আছে জ্যোতি সুপ্তাদের। 4 ম্যাচের 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে 2-এ বাংলাদেশ। রান রেট 1.033। এই ম্যাচে পাকিস্তানকে হারালেই কোনো সমীকরণে আর যেতে হবে না টাইগ্রেসদের। হারলে অবশ্য রান রেটের হিসেবে সুযোগ থাকবে লাল সবুজের প্রতিনিধিদের। 4 ম্যাচের 2টিতে জিতে 4 পয়েন্ট নিয়ে 3-এ আছে স্কটল্যান্ড। রান রেট 0.136। বিশ্বকাপে যেতে হলে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি বাংলাদেশের বড় হার প্রার্থনা করতে হবে স্কটিশদের। আয়ারল্যান্ডের পর বাংলাদেশের মেয়েদেরকে হারিয়ে 4 ম্যাচে 4 পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের। বিশ্বকাপের মূল পর্বে যেতে আয়ারল্যান্ডকে হারানোর পাশাপাশি স্কটল্যান্ড ও বাংলাদেশ যেন বড় ব্যবধানে হেরে যায় সেই প্রার্থনা করতে হবে ক্যারিবিয়ান নারীদের। তবে নিগার সুলতানা নাহিদারা স্বাগতিকদের হারালেই এই সমীকরণে কোনো কাজে আসবে না। টাইগ্রেসরা তা পারবে কিনা সেটা জানা যাবে আরো কিছু সময় পরই। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 14 ঘন্টা পর চট্টগ্রামের হিজরা খালে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ওই
ঐকমত্য কমিশনের সঙ্গে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টির বৈঠক। নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। আলোচনায় প্রাধান্য পাবে সংস্কার। লন্ডনে দুই শীর্ষ নেতার বৈঠক হলেও নির্বাচন এবং সংস্কার ইস্যুতে দূরত্ব কমছে না বিএনপি জামায়াতের। আওয়ামী লীগ ইস্যুতে ঐক্যবদ্ধ পুরনো দুই মিত্র। জুলাই আন্দোলনের পর বন্ধ হয়ে গেছে ভারতে পাবদা মাছ রফতানি। লোকসানের মুখে সিরাজগঞ্জের মৎস্যজীবীরা। এবং হবিগঞ্জের করাঙ্গি নদীতে সেতুর অভাবে চরম দুর্ভোগে ৩০ গ্রামের লাখো মানুষ। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য সহ স্বাভাবিক জীবনযাত্রা। ক্ষুব্ধ এলাকাবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।